সময় এক অদ্ভুত জাদুকর। সে যেমন নতুন কিছু করে তেমনি পুরনো অনেক কিছুই ধূলিশ্বাস করে দেয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদেরকে নতুন আরও একটি ভিডিওতে স্বাগত। আজকে আপনাদেরকে পরিচয় করাতে চলে এসেছি ঢাকা থেকে মাত্র ৩৫ কিলোমিটারের দূরত্ব, মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার বালিয়াটি জমিদার বাড়ি। চলুন ঘুরে দেখি আজকে বালিয়াটি জমিদার বাড়ির কোথায় কি রয়েছে। বর্তমান সময়ে আপনারা যারা বালিয়াটি জমিদার বাড়ি আসবেন তারা একটি প্রত্নতাত্ত্বিক জাদুঘর দেখতে পাবেন। এই জাদুঘরে রাজাদের ব্যবহৃত কিছু সামগ্রী দেখানোর চেষ্টা করব আপনাদেরকে। এখন দেখতে পাচ্ছেন জমিদাররা খাজনা আদায় করে তাদের সম্পত্তি যেই সিন্দুকের মধ্যে তালাবদ্ধ করে রাখত, সেই সিন্দুক এগুলো এখন এই জাদুঘরের আন্ডারে সবগুলো সিন্দুক একত্রিত করে একটি রুমের মধ্যে রাখা হয়েছে। এখন আমরা দ্বিতীয় তলায় যাওয়ার চেষ্টা করব। দ্বিতীয় তলায় রয়েছে প্রত্নতাত্ত্বিক জাদুঘর, যেটাতে রাজাদের ব্যবহৃত অনেক আসবাবপত্র রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সংরক্ষিত রাজাদের ব্যবহৃত কিছু তালা, হেরিকেন, ডেলাইট এবং একটি ভাঙা ফুলদানির অংশবিশেষ। এখন দেখতে পাচ্ছেন রাজাদের ব্যবহৃত খাট, রাজাদের ব্যবহৃত আরও কিছু জিনিসের মধ্যে এখানে দেখতে পাচ্ছি আরও কয়েক প্রকারের হারিকেন এবং হ্যাজাক লাইট। এই রাজা কোনো বংশানুক্রমিক রাজা নয়, বরং গোবিন্দরাম সাহা নামে একজন সাধারণ মানুষ। তৎকালীন সময়ে তামাক ও লবণ ব্যবসাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ থেকে তার এই ব্যবসা পরিচালনা করে তিনি হয়ে ওঠেন বালিয়াটি অঞ্চলের একজন প্রতাপশালী জমিদার। ভাবা যায় যে নুন ছাড়া আমাদের সাধারণ মানুষের পাত চলে না, সেই নুনের ব্যবসাকে কাজে লাগিয়ে একজন হয়ে উঠেছেন প্রতাপশালী জমিদার। বালিয়াটি প্রাসাদের দিকে তাকালে আপনি বাংলার চেয়ে বরং প্রাচীন গ্রিস বা রোমের কোনো প্রাসাদের কথা বেশি পাবেন। এখানকার সুউচ্চ তোরণ আর বিশাল আকৃতির পিলারগুলো মূলত ইউরোপীয় রেনেসাঁ স্থাপত্যের অনুকরণে তৈরি। এই কমপ্লেক্সে মোট 5টি ব্লক রয়েছে, যেখানে 200-টিরও বেশি ঘর ছিল। এখন আমরা ভিডিও চিত্রে যে বাড়িটি দেখতে পাচ্ছি এটি গোলাপরামের কার্যালয়। গোবিন্দরামের চতুর্থ পুত্র গোলাপরামের নাম অনুসারে এটি নির্মিত। এই ব্লকের স্থাপত্যশৈলী পুরো কমপ্লেক্সের মধ্যে সবচেয়ে সুনিপুণ। লক্ষ্য করুন ছাদের কার্নিশে খোদাই করা এই সিংহ মূর্তিগুলো, এগুলো ছিল জমিদারদের শক্তি আর আভিজাত্যের প্রতীক। এখন যে বাড়িটি আমরা দেখতে পাচ্ছি এটি গোবিন্দরাম সাহার জ্যেষ্ঠ পুত্র পণ্ডিতরাম সাহার বাসভবন। এই বাসভবনের পাশেই আমরা এখন দেখতেছি যে ইটের গুঁড়ো কিভাবে খুলে খুলে পড়তেছে। এই বাড়িটি প্রায় ধ্বংস হওয়ার পথে। আমাদের এই বাড়িগুলো দেখলে ইতিহাস থেকে অনেক কিছু শিখার রয়েছে। ক্ষমতার দম্ভ চিরস্থায়ী হয় না, যেমনই এই পণ্ডিতরাম সাহার এত বড় বাড়ি এখন কেউ বসবাসের মতো নেই। আপনারা এখন ভিডিও চিত্রে যে বাড়িটি দেখতে পাচ্ছেন এটি জমিদারের তৃতীয় পুত্র দদিরামের বাড়ি। এই বাড়ির ভিতরে যদিও এখন প্রবেশের কোনো রাস্তা খোলা নেই, তবে কথিত রয়েছে এই বাড়ির অন্দরমহলেই এমন কিছু ঘর রয়েছে যেগুলো এখন ভৌতিক হিসেবে অনেকেই চিহ্নিত করেছেন, তাই এই ঘরের ভিতরে প্রবেশের সবার জন্য অনুমতি নেই।
গোবিন্দরাম সাহার জ্যেষ্ঠ পুত্র এবং দ্বিতীয় পুত্রের বাড়ির মাঝখান দিয়ে সুন্দর একটি সোজা রাস্তা রয়েছে। সেই রাস্তার পথ ধরে আমরা এখন হাঁটতে হাঁটতে চলে এসেছি জমিদারদের ব্যবহৃত অন্দরমহল। অন্দরমহলের পাশেই জমিদারদের সুপেয় পানির জন্য রয়েছিল সুন্দর একটি জলকূপ, যেখান থেকে তাদের পান করার জন্য পানি ব্যবহৃত হতো। এই কুয়োটি এখন পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এটি হচ্ছে জমিদারদের ব্যবহৃত বিশাল একটি পুকুর, যেটি 6 ঘাট বিশিষ্ট পুকুর। এই পুকুরের একেবারে উত্তরাংশে রয়েছে জমিদারদের ব্যবহৃত শৌচাগার, আর দক্ষিণ অংশে রয়েছে 6টি ঘাট বিশিষ্ট এই পুকুরটি। জমিদারদের 4 ছেলে 4 ঘাট ইউজ করতো, আর বাকি 2টি ঘাট কে ইউজ করতো আমরা এখনো পর্যন্ত সেই তথ্য উদ্ঘাটন করতে পারিনি। আমরা পুরো জমিদার বাড়ি ঘুরে দেখেছি। জমিদারের 4 পুত্রের 4টি কার্যালয় রয়েছে, যেমন তেমনি 4টি কাচারিঘর থাকা সত্ত্বেও 4টি বাসভবন আমরা দেখতে পাইনি। তথ্য নিয়ে জানতে পেলাম এই খালি মাঠটি জমিদারের অত্যন্ত পছন্দের কনিষ্ঠ পুত্র গোলাপরাম সাহার বাড়িটি এই স্থানেই ছিল, এবং এই বাসভবনটি এমনভাবেই ধ্বংস হয়েছে যে এই মাঠটি শুধু মাঠেই রূপান্তরিত হয়ে গেছে। ধ্বংসের কোনো কিছুই এখানে অবশিষ্ট নেই যে আপনাদেরকে আমরা দেখাবো। ব্রিটিশদের সাথে এই রাজার ছিল খুবই হৃদ্যতাপূর্ণ সম্পর্ক। ব্যবসায়িক প্রয়োজনে এবং জমিদারি টিকিয়ে রাখতে ব্রিটিশ কর্মকর্তাদের জন্য প্রায়ই এই প্রাসাদে বিশাল ভোজের আয়োজন করা হতো। তৎকালীন বহু নামিদামি মানুষ, পণ্ডিত ও রাজনৈতিক ব্যক্তিত্ব এই অন্দরমহলে আমন্ত্রিত হয়ে আসতেন। ভিতরে ছিল বিশাল নাচঘর। এখানে ঝাড়বাতির আলোয় বাইজিদের নুপুরের শব্দে মেতে উঠত আভিজাত্যের উৎসব। স্থানীয়দের মধ্যে প্রচলিত আছে রাত বাড়লে এই পরিত্যক্ত দালানগুলো থেকে নুপুরের শব্দ বা স্পষ্ট কান্নার আওয়াজ ভেসে আসে। অনেকে বিশ্বাস করেন জমিদারদের ফেলে যাওয়া গোপন সম্পদের অতৃপ্ত অতন্দ্র প্রহরী হয়ে আজও কিছু আত্মা এখানে ঘুরে বেড়ায়। 1947 সালের দেশভাগের সময়ে রাতারাতি বদলে যায় ইতিহাস। মায়া আর সম্পদ ফেলে এই রাজবংশ পাড়ি জমায় ওপার বাংলায়। পেছনে ফেলে যায় এই বিশাল ইট পাথরের সাম্রাজ্য। কিন্তু এই শৈল্পিক কারুকার্যে আজও মিশে আছে এক হারানো সভ্যতার আত্মা। বালিয়াটির এই নিথর দেয়ালগুলো আমাদের শেখায় যে সময় সব কিছু বদলে দিলেও ইতিহাস ঠিকই থেকে যায়। আজ এ পর্যন্তই। মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বালিয়াটি জমিদার বাড়ি ভিডিওটি আপনাদের কেমন লেগেছে জানাতে বলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।